সুধী দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন আপনাদের স্বাগত জানাচ্ছি রেডিও মেট্রো মেইলের আজকের চিটচ্যাটে। আমি ইমামুল হক। আমার সঙ্গে আজকে যুক্ত আছেন বেশ কজন অতিথি। বাংলাদেশ থেকে, ইজিপ্ট থেকে, কানাডা থেকে আমরা কথা বলবো। আমরা চেষ্টা করব আজকে যে বিষয়টি আমাদের, সেটি হচ্ছে নিঃসন্দেহে প্রতিবারের মতো আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি, সঙ্গে কিছু গান, কবিতা, আবৃত্তি থাকে। আজকেও তাই থাকবে। আজকের যে বিষয়টি, সেখানে আমরা কথা বলতে চাই রিটায়ারমেন্ট হোমস নিয়ে। আমাদের দেশে যেটিকে আমরা অনেকে বৃদ্ধাশ্রম বলি, কিংবা আবাসন বলি, কিংবা অনেকে বৃদ্ধদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও উল্লেখ করেন এই প্রসঙ্গে। এবং আমাদের এই কোভিড-19 এই সিচুয়েশনের কারণে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমাদের বাবা মারা যারা আছেন, তারা কেমন আছেন এই বিষয়টি আজকে দেখবার চেষ্টা করব আমরা। আজ প্রথমেই আপনাদের সঙ্গে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইজিপ্ট থেকে, কায়রো থেকে সৈয়দ আজিজ, একজন আবৃত্তি শিল্পী। আমাদের সঙ্গে যুক্ত আছেন দিলীপ ঘোষ, কানাডা থেকে। তিনি রিটায়ারমেন্ট হোমে কাজ করছেন, দীর্ঘদিন থেকে বয়োজ্যেষ্ঠদের নিয়ে কাজ করছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন মনীষ রফিক, কানাডা থেকে। তিনিও রিটায়ারমেন্ট হোমসে কাজ করেন, বয়োজ্যেষ্ঠদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের সঙ্গে আছেন পীযূষ বড়ুয়া, একজন সঙ্গীত শিল্পী, আপনারা অনেকেই তাকে চেনেন। এবং আমরা আশা করছি আমাদের সঙ্গে আরো দুজন যুক্ত হবেন। একজন হচ্ছেন একজন বয়োজ্যেষ্ঠ, আমাদের একজন মুরব্বী, তিনি নূরজাহান বেগম, তিনিও আমাদের যে কোনো সময় আমাদের সঙ্গে যুক্ত হবেন। আর বাংলাদেশ থেকে একজন বয়োজ্যেষ্ঠদের নিয়ে কাজ করেন, একজন বিশিষ্ট ভদ্রলোক হাসান আলী, তিনিও আমাদের সঙ্গে হয়তো অনুষ্ঠানে কোনো এক পর্যায়ে যুক্ত হবেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। কেমন আছেন সবাই আপনারা? সবাই ভালো আছি, খুব ভালো আছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমি যদি প্রথমেই একটু আসতে চাই মনীষ রফিক আপনার কাছে, যেহেতু আপনারা বয়োজ্যেষ্ঠদের যে রিটায়ারমেন্ট হোম সেখানে কাজ করছেন, প্রথম হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠরা এই সময় কেন ভালনারেবল, এবং আপনার কাজের অভিজ্ঞতার মধ্য দিয়ে যদি আপনি বলেন এই রিটায়ারমেন্ট হোমগুলো কিভাবে কাজ করে। মনীষ রফিক। ধন্যবাদ কৃষ্ণ ভাই, ধন্যবাদ। আমি আসলে এই আমার কানাডায় যে বয়োজ্যেষ্ঠদের যে ব্যবস্থা, সেখানে রিটায়ারমেন্ট হোম এবং লং টার্ম কেয়ার হোম বা অ্যাডাল্টের প্রোগ্রাম একটু পার্থক্য আছে। আমি কাজ করি লং টার্ম কেয়ার হোমে। মূলত লং টার্ম কেয়ার হোমে তারাই কাজ করে যাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অনেক বেশি এবং যারা বেশি ডিপেন্ডেন্ট। রিটায়ারমেন্ট হোমে যারা কিছুটা ইন্ডিপেন্ডেন্ট তারা থাকে। আমি এক্সটেনিকের রুজ ভ্যালি নামে একটি লং টার্ম হোমে কাজ করি, এটা স্কারবরোতে। এবং কানাডায় আপনি জানেন যে অন্টারিওতে প্রায় 626টি লং টার্ম কেয়ার হোম আছে, এবং যেখানে প্রায় 78,000 বেড আছে। তবে এই কোভিড-19 পরে আমার কাজের অভিজ্ঞতা বা লং টার্ম কেয়ার হোমে সেই বৃদ্ধদের অভিজ্ঞতা সম্পূর্ণ পাল্টিয়ে গেছে। প্রথম বিষয় হলো যে প্রায় 1.5 মাস ধরে তাদের কোনো আত্মীয়-স্বজন তাদের কাছে আর আসতে পারে না। মানে বাইরের ভিজিটররা সম্পূর্ণ এখন নিষিদ্ধ। শুধু আমরা যারা কাজ করি তারা যাই, এবং আমরা যখন কাজ করি তখন আমরা যেটা পিপিই বলে এটা আমরা মেনটেন করি। এবং এই মুহূর্তে আমার যে অভিজ্ঞতা, আমি যেটা লক্ষ্য করছি, আমি কাজ করি প্রোগ্রাম ডিপার্টমেন্টে। আপনি জানেন যে লং টার্ম কেয়ার হোমে বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, যেটাকে প্রোগ্রাম ডিপার্টমেন্ট বা রিক্রিয়েশন ডিপার্টমেন্ট, সেখানে কাজ করি। আমার মূলত কাজ হচ্ছে যে তাদেরকে মিনিংফুল অ্যাক্টিভিটিজের সাথে ইনভলভ করা, এবং সেই ইনভলভমেন্টে যেন তারা চাঙ্গা থাকে, তারা অ্যাক্টিভ থাকে, এবং ওষুধ এবং খাদ্যের পরে তাদের যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা আমরা মেটানোর চেষ্টা করি। এবং আমি এখানে একটু বলে রাখি যে বৃদ্ধ যখন আমরা বয়স্ক হয়ে যাই, আমাদের 6টা ডোমেন মূলত ডিস্টার্ব হয়ে যায়, যেটা আমি বলতে পারি যে ফিজিক্যাল ডোমেন বা ফিল্ড যেটা বলতে পারি, অথবা ইমোশনাল, কগনিটিভ, স্পিরিচুয়াল, সোশ্যাল এবং কিছুটা এনভায়রনমেন্টাল। এই যে 6টা বিষয় ডিস্টার্ব হয়ে যায়, তখন বয়স্করা এই বিষয়ে কিছু তাদের হেল্প প্রয়োজন বা সহযোগিতা প্রয়োজন হয়। এবং আমাদের মূলত কাজ হচ্ছে প্রতিজনকে প্রপারলি অ্যাসেস করে কার কোন রিকোয়ারমেন্টস দরকার, কাকে কোন ধরনের অ্যাক্টিভিটিজে আমরা যুক্ত রাখবো, সেটাই আমরা করি। তবে এই মুহূর্তে আমাদের আগে যেমন বিভিন্ন বড় গ্রুপ অ্যাক্টিভিটিস হতো, সেই গ্রুপ অ্যাক্টিভিটিসটা আমরা এখন করতে পারছি না। আমরা মূলত 1 to 1 বা খুব ছোট গ্রুপে আমরা কাজ করি। তবে আমি এই মুহূর্তে যে তাদের মধ্যে একটা বড় পরিবর্তন আমি
লক্ষ্য করছি সেটা হলো যে যেহেতু তাদের আত্মীয় স্বজন বা ভিজিটররা তাদের মধ্যে আসতে পারছে না, তাদের বিহেভিয়ার একটা চেঞ্জ হচ্ছে। তারা অনেক বেশি মাঝে মধ্যে অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে। তারা তাদের যেটা রেসপন্সিভ বিহেভিয়ার যেটা হচ্ছে, এবং জানেন যে আপনারা জানেন যে 2019 সালেই একটা জরিপে দেখা গেছে লং টার্ম কেয়ার হোমে 90% রেসিডেন্টস যারা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, এবং তাদের 64% হচ্ছে তারা বিভিন্ন ধরনের ডিমেনশিয়াতে ভোগে। অর্থাৎ এই মুহূর্তে এদেরকে ট্যাকল দেওয়া একটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আমরা চেষ্টা করি যে তাদের আত্মীয় স্বজনদের সাথে কানেকশন করার জন্য, মানে ভিডিও চ্যাটের মাধ্যমে আমরা মেসেঞ্জার অথবা ফেস টাইম, স্কাইপি অথবা জুমের মাধ্যমে চেষ্টা করছি। তবে সবচেয়ে বড় বিষয় যে এখন কমপ্লিটলি সেই পরিবেশ বা সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ মনীষ রফিক। সুধী দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা করছি আমাদের বয়োজ্যেষ্ঠরা এই কোভিড-19 এই সিচুয়েশনে তারা কেমন আছেন, তাদেরকে ভালো রাখবার উপায় কি। আমরা একজন বিশেষজ্ঞের সাথে কথা বলছিলাম, তিনি রিটায়ারমেন্ট হোমে কাজ করেন। আমরা এই বিষয়ে আরেকটু আসবো। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমাদের সেই প্রশ্নটি আমাদের থ্রেডে লিখতে পারেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর যদি আমাদের জানা থাকে আমরা সেটি আপনাদেরকে জানাবো। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট আবৃত্তি শিল্পী আছেন, তার কাছ থেকে আবৃত্তি শুনবো, আমরা গান শুনবো, যিনি আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছেন একজন বিশিষ্ট শিল্পী পীযূষ বড়ুয়ার সঙ্গেও। আমি আপনাদের কাছে যাওয়ার আগে একটু দিলীপ আপনার কাছে আসতে চাই। আমাকে বোধহয় আপনি শুনতে পাচ্ছেন দিলীপ। আমি জানতে চাই যে এই যে রিটায়ারমেন্ট হোম যে কনসেপ্টের কথা আমরা আলাপ করছি, অন্তত কানাডাতে বা অন্যান্য দেশগুলোতে, উন্নত দেশগুলোতে যে আছে, সেখানে এর এলিজিবল কারা কারা সেই রিটায়ারমেন্ট হোমে যান, এলিজিবিলিটি কি এবং এই প্রক্রিয়াটি কি, কিভাবে আপনারা বাছাই করেন যে একজনকে আমরা রিটায়ারমেন্ট হোমে তাকে আমরা আশ্রয় দিচ্ছি? আমি এখানে একটুখানি ক্ল্যারিফাই করি। হ্যাঁ, মনীষ ভাই ওখানে আছেন, উনি অনেকটা তথ্য দিয়ে দিয়েছেন আপনাকে। আমি জাস্ট এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার যেটা আছে, যে এখানে 3টা লেয়ার কাজ করছে। একটা হচ্ছে রিটায়ারমেন্ট হোম, একটা হচ্ছে লং টার্ম কেয়ার হোম, একটা হচ্ছে অ্যাডাল্ট ডে প্রোগ্রাম। ওকে, তো এখানে মাথায় রাখতে হবে আমাদের যে রিটায়ারমেন্ট হোম আর লং টার্ম কেয়ার হোমের মধ্যে একটা নীতিগত পার্থক্য আছে। লং টার্ম কেয়ার হোমটা আপনার 2007-এ গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হেলথ এর লং টার্ম কেয়ার হোমের যে অ্যাক্টটা আছে, ওই অ্যাক্ট অনুযায়ী এটা টোটালি গভর্নমেন্ট কর্তৃক এটা নিয়ন্ত্রিত। মিনিস্ট্রি অফ হেলথ এর লং টার্ম কেয়ার এটা চালায়, এবং এই ক্ষেত্রে যারা লং টার্ম কেয়ার হোমে যারা আসবে তারা আপনার সিভিয়ারলি কগনিটিভলি ইম্পেয়ার্ড, আই মিন যখন ব্রেইনের ফাংশনাবিলিটি একেবারে শেষ পর্যায়ে যখন যাবে, যখন মানুষটার 24 আওয়ার্স রাউন্ড দ্য ক্লক যখন তার কেয়ার দরকার পড়বে। আর আপনি জানেন যে লং টার্ম কেয়ার হোম হচ্ছে একটা মাল্টি কেয়ার অ্যাপ্রোচের জায়গা। এখানে শুধু নার্স আর ডক্টরই কাজ করে না, টোটাল একটা কেয়ার টিম কাজ করে, যার মধ্যে থাকে ডক্টর থাকে, নার্স থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে, অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, হাউসকিপার থাকবে, মেনটেনেন্স থাকবে, পিএসডব্লিউ থাকবে, আর রেক্রিয়েশন অ্যাসিস্ট্যান্ট আর রেক্রিয়েশন থেরাপিস্ট থাকবে। তো এটা হচ্ছে টোটাল একটা টিম, একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমাদের মূল ফোকাস হচ্ছে টু ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ, যারা তাদের যাতে একটা বেটার লাইফ, যারা ডিগনিটিটা যারা পায়, যারা কখনো ইনসিকিউর ফিল না করে, যাকে কখনো মনে না হয় যে আমি অবহেলিত হয়ে যাচ্ছি। এটা হচ্ছে লং টার্ম কেয়ার হোম। এখানে প্রত্যেকটা কর্মীকে মিনিস্ট্রির কাছে জবাবদিহি করতে হয়। এখানে আমাদের সফটওয়্যার আছে, প্রতিটা মুহূর্তে আমাদের রিপোর্ট রাইটিং, একটা পয়েন্ট ক্লিক কেয়ার একটা সফটওয়্যার আছে যেখানে আমরা প্রোগ্রেস করি। আর রিটায়ারমেন্ট হোমের কনসেপ্টটা হচ্ছে, এটা হচ্ছে টোটালি হচ্ছে হাই ফাংশনিং জায়গা, ইন্ডিপেন্ডেন্ট। এখানে গভর্নমেন্টের তেমন বাধ্যবাধকতা নাই, আপনি টাকা দিবেন আপনি থাকবেন, ঠিক আছে? এটা সিনিয়র অ্যাপার্টমেন্টের মতো এটা, ঠিক আছে? আমার মনে হয় যে লং টার্ম কেয়ার এবং রিটায়ারমেন্ট হোমস এর ভিতরে যে পার্থক্যটি আছে আপনি আমাদের ভালো করে বুঝিয়েছেন। আমাদের এখানে একজন বয়োজ্যেষ্ঠ অভিভাবক আছেন, বেগম নূরজাহান। যেহেতু আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার কাছ থেকে একটু আমরা শুনে নেই। আপনি বেশ দীর্ঘদিন ধরেই কানাডায় আছেন, আপনার বাংলাদেশে থাকবার অভিজ্ঞতাও আছে। এই কানাডায় থাকা এবং বাংলাদেশে থাকার অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের বয়োজ্যেষ্ঠদের জন্য কি ধরনের মানে সার্ভিসের চাহিদা আছে এবং পার্থক্যটি কি, এখানে সার্ভিসের চাহিদার পার্থক্যটি কি এবং বাংলাদেশের সার্ভিসটি কি রকম, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। জি। বাংলাদেশের পারিবারিক কাঠামোটা সাধারণত যৌথ পরিবারের ভিত্তিতেই হয়। ম্যাক্সিমাম সময় সবাই তারা একান্নবর্তী পরিবার থেকেই আসেন এবং ওইভাবে থাকতেই ভালোবাসেন, কিন্তু ক্যানাডার কনসেপ্টটা আলাদা। এইখানে পাশ্চাত্যের কিছু, এখন আমাদের বাংলাদেশেও এটার কিছু ছোঁয়া আছে।
এইখানেও তারাও এখন এদের মতো কাজকর্মে সবসময় ব্যস্ত থাকে। তারা সবসময় বাবা মার কেয়ার নিতে পারেন না। বিধায় তারা অনেক সময় আরকি ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আরকি দেখাশোনা করতে পারেন না। কিন্তু গ্রামে বা মফস্বলে এখনো এই রীতিনীতিটাই চালু আছে। বাবা-মাকে ছেলেমেয়েরাই দেখবে, বউ দেখবে, ছেলের বউ দেখবে কিংবা মেয়েরা দেখবে এইভাবে চলে আসছে। কিন্তু একজন বয়স্ককে দেখার জন্য যেটুক মন মানসিকতার দরকার সেটুক সাধারণত তাদের গড়ে ওঠে নাই। একটা সেবিকা যে ধরনের সার্ভিসটা দিতে পারবে, যে কার্যক্রমটা উনি সেবাটা দিতে পারবেন, সেটা কিন্তু একটা বাসার মধ্যে সেই জিনিসটা হয় না। যেন একজন রোগীকে হয়তো ডায়াবেটিক রোগী তাকে ইনসুলিন দিতে হবে, ইনজেকশন সেটা একটা সেবিকা যেভাবে সুন্দরভাবে জিনিসটা ম্যানেজ করে করতে পারবেন, দিতে পারবে ইনজেকশনটা তাকে। কিন্তু বাসার মধ্যে বাসার একজন লোক তাকে সেভাবে সেই ট্রিটমেন্টটা বা সেভাবে ইনজেকশনটা দিতে পারবেন না। সেইটা একটা বড় ঘাটতি কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের। আমি আপনাকে একটু একটু এই ইন্টারাপ্ট করে, যদি আপনি খুব জি, সুন্দর করে বলেছেন যে অনেক সার্ভিস যেগুলো বয়োজ্যেষ্ঠদের প্রয়োজন সেটি জি, আমরা পরিবারের ভেতরে থেকে দেয়া সম্ভব না। সম্ভব এই না। জি, জন্যই কানাডা বা অন্যান্য উন্নত দেশগুলোতে লং টার্ম কেয়ার সার্ভিস আছে। জি, আর রিটায়ারমেন্ট হোমটা হচ্ছে যারা অ্যাক্টিভ, যেটি আমরা বুঝেছি, যারা অ্যাক্টিভ কিন্তু তারা রিটায়ার করেছেন, তারা অ্যাক্টিভ থাকতে চান, জি, ফাংশনালি তারা এফেক্টিভলি কাজ করতে পারেন, তাদের একটি ব্যবস্থা নিজে পয়সা দিয়ে সেখানে থাকা। জি। বাংলাদেশের অভিজ্ঞতায় আপনার এই রকমের সার্ভিস আছে কিনা, বা এরকম সার্ভিসের দরকার আছে কিনা যারা অ্যাক্টিভ? কারণ আমাদের পারিবারিক মূল্যবোধ হচ্ছে বাবা মা বয়োজ্যেষ্ঠদেরকে সঙ্গে রাখা। জি। সেক্ষেত্রে এটি কোনো বাধা কিনা যে পরিবারে যারা রিটায়ার করেছেন, যারা বয়োজ্যেষ্ঠ, তাদের জন্য আলাদা হোমের কোনো ব্যবস্থা পয়সা দিয়ে, এরকম এই চিন্তা, এই মানসিকতা কি আমাদের থাকা প্রয়োজন আছে কিনা, বা এর বিষয়টি না, মানসিকতা থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশের কনসেপ্টে এইটা আবার সহজে সবাই নিতে পারছে না। যেহেতু তারা সবাই মনে করে যে বাবা-মারা ছেলে-মেয়েদের কাছেই থাকবে, ফ্যামিলিতেই থাকবে। কিন্তু এখনকার জিনিস দিন, দিন কিন্তু সবকিছু পরিবর্তনশীল পৃথিবী এখন। সে পরিবর্তন হচ্ছে। তো যেরকম ছেলেমেয়েরা সবাই আরকি কাজে কর্মে ব্যস্ত থাকে, সেজন্য ওইভাবে তারা কেয়ার নিতে পারে না। সেজন্য এটার দরকার আছে বাংলাদেশেও। এবং অভিজ্ঞ কিছু, কিছু অনেক আগে থেকেই প্রচলন হয়েছে, কিছু বৃদ্ধাশ্রমের এখনো আছে। তো এখন মোটামুটিভাবে আগের তুলনায় এখন অনেক ভালো, ভালো সার্ভিস পাচ্ছে। এবং তাদের যেটুকু যেন তাদের হয়তো সমবয়সীতে তাদের বয়সী তাদের সাথে গল্পগুজব করা, ব্যায়াম করা, তাদের একটু ঘুরানো, তাদের একটু মনোরঞ্জনের ব্যাপার আছে। সবকিছু মিলে এখন অনেক, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে না, এগুলা একটা ভালোভাবে কার্যক্রমগুলো ভালোভাবে চলতেছে। এটার প্রয়োজন আছে। এটা প্রয়োজন আছে, কারণ একজনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে এভাবে থাকাটা মনে হয় ভালো। ধন্যবাদ। জি, ধন্যবাদ। শুধু দর্শক, একটি বিষয়ে আমাদেরকে আমাদের যে অভিভাবক বয়োজ্যেষ্ঠ বেগম নূরজাহান, তিনি বলেছেন যে লং টার্ম কেয়ার যখন অনেক বিষয় আছে যেটি পরিবার থেকে সমাধান করা সম্ভব না, আমাদের বয়োজ্যেষ্ঠদের যেই সার্ভিসের প্রয়োজন, সেক্ষেত্রে লং টার্ম কেয়ার ডেফিনেটলি একটি ভালো বিষয়। এবং ইভেন যারা রিটায়ারমেন্ট হোমের কথাও চিন্তা করছেন, সেটিও যদিও আমাদের পারিবারিক বা সামাজিক মূল্যবোধের ভিত্তিতে আমরা চাই না অনেকেই, বা আমরা এটিকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, কিন্তু কঠিন বাস্তবতা এখন হয়তো শহুরে জীবনে এসছে, যেখানে লং টার্ম রিটায়ারমেন্ট হোমেও আমরা অনেকেই আমাদের বয়োজ্যেষ্ঠদের জন্য একটি ভালো একটি অল্টারনেটিভ হতে পারে। আমি এবার একটু এই প্রসঙ্গ থেকে একটু চলে আসি, যে আমাদের সঙ্গে আছেন সৈয়দ আজিজ, ইজিপ্ট থেকে, কায়রো থেকে। আজিজ ভাই, আপনি তো একটি একটি দাতা, মানে একটি সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করছেন, আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে। আপনার দেখা অভিজ্ঞতায় কোনো বেস্ট প্র্যাকটিস আছে কিনা বয়স্কদের জন্য, যে অন্য দেশে দেখেছি আমি তাদের সেবাটা এভাবে দেওয়া হচ্ছে, বা সেখানে মূল্যবোধের সমস্যা নেই, সেখানে সবাই চলে যাচ্ছে, কোনো বেস্ট প্র্যাকটিস থাকলে আমাদেরকে একটু বলতে পারেন, তারপরে আমরা আবৃত্তি শুনবো। ধন্যবাদ। আসলে উন্নত দেশগুলোতে যেমনটা আছে, যেমন কানাডায় আছে, বা ইউরোপের কয়েকটি জায়গায় কাজ করেছি, কয়েকটি দেশে, সেখানেও দেখেছি যে ঠিক যেমন কানাডায় বা ইউনাইটেড স্টেটসে আছে যে বয়োবৃদ্ধদের জন্য বিশেষ একটি ব্যবস্থা সরকারিভাবে করা হয়। সেই সাথে অন্যান্য প্রাইভেট সেক্টর গুলোতেও এই ধরনের সুবিধাগুলো আছে। তো
সেটা তো আছেই। কিন্তু যেটা আমাদের আরেকজন অতিথি বেগম নূরজাহান বললেন যে অনেক সময় পরিবারের লোকজন ঠিক স্ট্যান্ডার্ড সার্ভিসটা প্রোভাইড করতে পারেন না, যার কারণে তাদের এরকম একটি প্রফেশনাল সার্ভিসের দরকার হয়। তো সেটা এফোর্ড করা সম্ভব হয় উন্নত বিশ্বে। আমি আফ্রিকা এবং এশিয়ার বেশ অনেকগুলো দেশে কাজ করেছি। সেই সমস্ত দেশগুলোতে হেলথ সিস্টেমটা বা স্ট্রাকচারটা অত উন্নত নয়, তো যার কারণে তারা রেগুলার হেলথ সার্ভিস প্রোভাইড করতেই হিমশিম খেয়ে যাচ্ছে। সেখানে এই ধরনের একটি ইনিশিয়েটিভ হয়তো তারা মনে করছে একটু লেস প্রায়োরিটাইজ। তো যেমনটি বাংলাদেশে বা সাউথ এশিয়াতে আছে, ঠিক তেমন আমি আফ্রিকাতেও অনেক জায়গায় দেখেছি পরিবারই হচ্ছে ওল্ড এজ ইন্স্যুরেন্সের কাজ করে। যৌথ পরিবার অথবা এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা যখন কেউ বয়োবৃদ্ধ হয়ে যান তখন তাদেরকে সাহায্য করবার জন্য এক ধরনের সোশ্যাল সাপোর্ট সিস্টেম তৈরি করে ফেলে সমাজ অটোমেটিক্যালি। এটা হয়তো যুগ যুগ ধরে হচ্ছে, বাংলাদেশে তো আছেই, উপমহাদেশে এটা বহুদিন ধরেই আছে। আমাদের তো একটা সোশ্যাল নর্মস আছে যে ছেলে মেয়েদেরকে বা বিশেষ করে ছেলেকে বাবা মাদের সেবা করতে হবে, তাদেরকে বয়োবৃদ্ধ অবস্থায় তাদের দেখাশোনা করতে হবে। বাংলাদেশ সম্ভবত সম্প্রতি একটি আইনও পাশ করেছেন যেখানে বাবা মার প্রতি সন্তানের কর্তব্য নিশ্চিত করবার জন্য একটি আইন পাশ করেছেন। তো সেটা অত্যন্ত প্রশংসনীয় বলে আমার কাছে মনে হয়েছে। তো সিস্টেমটা এরকম, সরি আমি থামতে, আচ্ছা সিস্টেম, আমি যেমন ইরিত্রিয়া, ইথিওপিয়া বা ইউগান্ডার কথা আমি বলি, যে সেখানে দেখেছি যে কোনো একটি বাড়িতে যখন দাদা দাদি বা বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন, তাদেরকে তাদের প্রয়োজনীয় যেমন ধরুন পুষ্টিকর খাবার বা মেডিসিনস, এগুলো হয়তো সেই নিউক্লিয়াস ফ্যামিলিটা জোগাড় করতে পারছে না। তখন তার যে এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা কিন্তু এটা দায়িত্ব বোধ করে, মানে একটা দায়িত্ব তাদের পড়ে যায় সামাজিকভাবে, এবং তারা এটা দেওয়ার চেষ্টা করে। এটা একটা খুব চমৎকার একটা সামাজিক সিস্টেম আমি এই দেশগুলোতে দেখেছি। এটা কাউকে বলে দিতে হয় না। আবার কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নেওয়া বা তাকে তার সেবা করা, এটা পাড়া প্রতিবেশীরাই পালা করে করেন। কেউ যদি মারা যান, তখন তাদের মানে ওই নিউক্লিয়াস ফ্যামিলির একটি টাকাও খরচ হয় না। এটা ওই পাড়ার দায়িত্ব সেই অন্ত্যেষ্টিক্রিয়া বা তার যে যা যা করার দরকার সেগুলো করার, এবং তারা সেই টাকা উঠিয়ে সেগুলো করেন। তো এই যে সিস্টেমটা বিশেষ করে হর্ন অফ আফ্রিকার কতগুলো দেশে তৈরি আছে, আমি অন্যান্য দেশগুলোতে এরকমটা দেখিনি। তো এটা মনে হয় এটা একটা বিরাট সোশ্যাল কোপিং মেকানিজম, যে ক্ষেত্রে বয়োবৃদ্ধদেরকে সাহায্য করবার মতন যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে, অথবা এটা হয়তো যুগ যুগ ধরে চলে আসছে, যার কারণে অথরিটি চিন্তা করছেন যে ঠিক আছে, এই সেক্টরটাকে হয়তো একটু পরে দৃষ্টি দিলেও চলবে, কারণ এটা চলছে, ভালোই চলছে। তো এইরকম এক ধরনের প্র্যাকটিস আমি দেখেছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আজিজ ভাই। একটি বিষয় হচ্ছে যে আমাদের মতন স্বল্প উন্নত বা অনুন্নত বা উন্নয়নশীল দেশের জন্য এই যে সোশ্যাল ক্যাপিটালের কথাই আপনি মূলত বলেছেন, সেখানে সোশ্যাল একটি সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্য দিয়ে বয়োজ্যেষ্ঠরা একটু ভালো থাকবার তাদের সুযোগ আছে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। বাট তারপরেও আমরা অনেক সময় বলছি যে কঠিন জীবনের বাস্তবতায় অনেক সময় হয়তো এটি একটি অপশন আমাদের জন্য। এবার আমি একটু পীযূষ, আপনার কাছে এসে আমরা আবৃত্তি শুনবো, গান শুনবো। আপনার যদি এই বিষয়ে কিছু বলার থাকে ছোট্ট করে বলে আমরা একটা গান শুনতে চাই আপনার আগে, তারপরে আমরা আবার আলোচনা ফিরে আসবো। ধন্যবাদ ইমাম ভাই, আমি কিসলু ভাই বলেই ডাকি আপনাকে, এবং ধন্যবাদ সবাইকে যারা রয়েছেন ওখানটায়। বৈশাখ এসেছে,
যদিও ওভাবে আনন্দ এবং উৎসাহ বয়ে আনেনি, তারপরেও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যে প্রসঙ্গে কথা হচ্ছে যে বৃদ্ধাশ্রম বা এই বৃদ্ধ মাতা পিতাকে নিয়ে, তাদের আশ্রয় নিয়ে, এই ব্যাপারটা আমার কাছে খুব হৃদয় বিদারক মনে হয়। এই কারণেই যে আমি আজকে যে আমার এই অস্তিত্ব, একে যদি আমি বিশ্লেষণ করি তবে শুরুতে আসে আমার মা এবং বাবা, এবং এই অসহায় আমাকে সে প্রথম দিন থেকে হাঁটার উপযুক্ত করেছেন যিনি, খাবার উপযুক্ত করেছেন যিনি, বিদ্যা বুদ্ধি আহরণ করবার জন্য আমাকে পরিচর্যা করেছেন যিনি, এক সময়ে আমি হাত পা বড় হওয়া মানুষটা সেই বাবা মাকে ঠেলে দিয়ে বৃদ্ধাশ্রমে। তো এই জন্যই বোধহয় বলে গুরুজনেরা যে তুমি মানুষ হও। এই মানুষ হই না বলেই হয়তো আমাদের মাথায় এই বৃদ্ধাশ্রম ব্যাপারটা রয়েছে। তবে ক্ষেত্র বিশেষে যাদের কোনো সন্তান নেই, যেসব সন্তান অপারগ তাদের পিতামাতার দায়িত্ব নিতে, সেক্ষেত্রে বৃদ্ধাশ্রম আমি একেবারে সানন্দে গ্রহণ করতে রাজি আছি। কিন্তু টেলিভিশনে বা নিউজ পেপারে যেসব ঘটনা শুনি, বাংলাদেশের প্রেক্ষাপটেই সন্তানরা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসরগিরি করছেন, ব্যবসা করছেন, আনন্দের দিন কাটাচ্ছেন, তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকবে, এটা কখনোই আমি গ্রহণ করতে পারি না। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, ধন্যবাদ পীযূষ। আমার মনে হয় এটি আপনার একটি দৃষ্টিভঙ্গি, এবং নিঃসন্দেহে এরকম দৃষ্টিভঙ্গি আমাদের অনেকেরই আছে। আমরা চাইও না আমাদের বাবা মারা আমাদের ছেড়ে থাকুক। সেই বিষয়ে আমরা আবার পরে আসি। আপনার একটি গান শুনে নেই এবার। শুরুতে আমি বৈশাখকে আহ্বান করি, আমরা সবাই মিলেই একটু গুনগুন করি, ঠিক আছে? আচ্ছা, সবাইকে চান আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনারাও একটু গুনগুন করেন আমার সাথে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসুনি শাশুবায়ে সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক। এসো এসো, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাসি, আনো 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 তব প্রলয়ের শাখ, আনো 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 তব প্রলয়ের শাখ, মায়ার কুচ্ছটি জাল যাক দূরে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ধন্যবাদ। ধন্যবাদ পীযূষ। আবার মূল আলোচনায় করার আগে যদি একটা আবৃত্তি শুনে আবার আসি। আমাদের সঙ্গে যেহেতু আছেন সৈয়দ আজিজ, আজিজ ভাই, আপনি যদি একটু আমাদেরকে একটা আবৃত্তি শোনান, তারপর আবার আমরা আসবো আলোচনায়।
অবশ্যই, অবশ্যই। যেহেতু বয়োজ্যেষ্ঠদের নিয়ে কথা হচ্ছে, বাবা মাকে নিয়ে কথা হচ্ছে, আমি শামসুর রাহমানের কখনো আমার মাকে আবৃত্তিটা করছি। বাহ, ধন্যবাদ। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশুর রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান রটিয়ে ওঠেনি নীড়ে নীড়ে দুপুরে সন্ধ্যায় আছে গুরুজনদের কান্না। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বড় বেশি নেপথ্যচারী। যতদূর জানা আছে, টক পাখি খেয়াল তাঁকে করেনি দখল কোনোদিন। মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে, অথবা বিকেল বেলা নিকিয়ে উঠোন, ধুয়ে মুছে বাসন কোসন, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিফু কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা। এত কাল কাছাকাছি আছি, তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আজিজ ভাই। আমরা আবার একটু আলোচনায় এসে আবার আমরা গানে আসবো। আমাদের সঙ্গে যেহেতু আছেন বেগম নূরজাহান, আপনার কাছে আবার আসি। যেহেতু আপনার বাংলাদেশ এবং কানাডার দুই দেশের অভিজ্ঞতাই আছে, দুই দেশের সাংস্কৃতিক বা পারিবারিক মূল্যবোধ সম্পর্কেও আপনার একটু জানা আছে। এই যে আমরা বাংলাদেশে আমাদের একটি মূল্যবোধ যেটি মাঝে মাঝে আমাদেরকে পেছনে টানে, সেটি হলো যে আমরা আমাদের বাবা মাকে পরিবারের বাইরে অন্য কোনো সেবা পেতে দিতে চাই না। আমরা মনে করি এটি আমাদের দায়িত্ব। আমাদের বাবা মা ভালো থাকুক খারাপ থাকুক পরিবারের ভেতরেই থাকবে। এই পরিবারের ভেতরে বাবা মারা বা বয়োজ্যেষ্ঠরা থাকলে কি ধরনের সংকটের মুখোমুখি হন তারা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে? ধন্যবাদ আপনাকে। জি, বাংলাদেশের দৃষ্টিকোণে আগে বহু পূর্বে জয়েন্ট ফ্যামিলি সবাই ছিল, একান্নবর্তী ফ্যামিলিতে সবাই ছিল, কিন্তু এখন আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের এই কারণ এখন ছেলেমেয়েরা যার যার মতন চলে। তারা কেউ চাকরি করে, কারো বউ চাকরি করতেছে, কারো হাজবেন্ড চাকরি করতেছে, ছেলেমেয়েরা বড় হচ্ছে, যার যার কনসেপ্ট আলাদা। তারা ওইভাবে সময়টা দিতে পারেন না, এবং দেখা যায় হয়তো মেয়ে যেতটুক করবে ছেলে বউ হয়তো ততটুক করবে না, আবার ছেলে যতটুক করবে কিংবা মেয়েরা হয়তো ততটুক করতে পারবে না। এই সব কিছু মিলেই একটা পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় আর কি। তখন বাধ্য হয় যে বাবা মা একটা চিন্তাধারা থাকে তাদেরকে আলাদা করে দেওয়ার, কিংবা তার ছেলেমেয়েরা চায় সবসময়ের জন্য বাবা মাকে তার কাছে রাখার জন্য, কিন্তু পারিপার্শ্বিক কারণে অনেক সময় বাধ্য হয় তারা বাবা মাকে আলাদাভাবে এই এই ধন্যবাদ। পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, কিংবা জি, এটা তো ধন্যবাদ। বলতেও আমাদের খারাপ লাগে যে বাবা মা তো ছেলে মেয়ের কাছে অনেক আপন, কিন্তু সেই বাবা মাকে একদিন অনেক দূরে, কর্মক্ষেত্রে অনেক দূরে, নিজেদের স্বার্থের কারণে হয়তো ছেলেমেয়েরা দূর হয়ে যায়, কিংবা বাবা মাদের হয়তো অতটা যতটুক করা দরকার ততটুক ছেলেমেয়েরা করতে পারে না। জি, ধন্যবাদ, ধন্যবাদ। সুধীর দর্শক এবং আমাদের যারা অতিথি আছেন আপনাদেরকে একটু বলি। একটি হচ্ছে যে আহ, আমরা প্রত্যেকে চাই, বাবা মারা চান সন্তানের তারা মঙ্গল কামনা করেন, সন্তানরাও তাদের বাবা মার মঙ্গল কামনা করেন নিঃসন্দেহে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। বাবা মাকে ভালো রাখবার জন্য যদি একটি বিকল্প হিসেবে যদি আমরা চিন্তা করি, এটি হলেও হতে পারে। আমরা চাই আমাদের বাবা মারা ভালো থাকুক, সেটি আমাদের পরিবারের ভেতরে হোক কিংবা আমাদের পরিবারের বাইরে হোক। সুতরাং ভালো থাকবার জন্য, তাদেরকে ভালো রাখবার জন্য যদি তাদেরকে কোনো বাইরের সেবা নিতে হয়, নিঃসন্দেহে সেটি খারাপ কিছু নয়। এবার একটু আমরা আসি যে দুজন অতিথি যারা আছেন, যারা আপনারা লং টার্ম নিয়ে কাজ করছেন, তাদের কাছে একটু আসি। আমাদেরকে একটু ধারণা দেবেন যে যেই দেশে আপনারা কাজ করছেন সেই দেশে খরচের বিষয়টি কি?
একটি রিটায়ারমেন্ট হোম আছে, আমি ধরলাম আমি আজকে রিটায়ারমেন্টের পরে সেখানে যেতে চাইলে খরচটি কি বা কি কি স্পেসিফিক সেবা সেখানে দেওয়া হচ্ছে? আপনাদের যে কেউ শুরু করতে পারেন, দিলীপ অথবা মনীষ। এখানে একটা বিষয় আমি একটু চমৎকার একটা কোশ্চেন করেছেন আপনারা, যে বিষয়টা বোঝার ব্যাপার আছে যে রিটায়ারমেন্ট হোম, আমি প্রথমে বলেছি যে এটা হচ্ছে আফটার রিটায়ারমেন্টের পরে যারা মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট, যারা এডিএল, অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, যারা নিজে চলতে পারে, নিজের খাবারটা খেতে পারে, পোশাকটা পরতে পারে, টয়লেট করতে পারে, সবকিছু, তারা যখন রিটায়ারমেন্টে যখন যায় সে জানে যে আমাকে সেলফ ফাইন্যান্সে আমাকে টাকা দেবো, টাকার বিনিময়ে আমাকে সেবা দেবে। এখানে গভর্নমেন্টের ওই রকম কোনো ফান্ডিং এখানে নেই। গভর্নমেন্ট একটা আইন করেছে, জাস্ট যদি কোনো রকমের অবহেলা বা ওইরকম কোনো যদি বড় রকমের অবহেলা হয় তখন হয়তো বা গভর্নমেন্ট ওখানে ইন্টারফেয়ার করে, মিনিস্ট্রি অফ হেলথ এন্ড লং টার্ম কেয়ার হোম, আদারওয়াইজ এখানে কোনো গভর্নমেন্টের ইয়ে নেই। তো এই জায়গায় হচ্ছে এটা ডিপেন্ড করে যে ওই ফ্যাসিলিটির স্ট্যান্ডার্ড কি রকম, এখানে ভ্যারি করবে যে কোন জায়গায় আপনি যাচ্ছেন। এখানে আমি কতগুলো কোম্পানি আছে, আমি নাম বলে দিচ্ছি, যারা এই রিটায়ারমেন্ট হোমগুলোর অপারেটর, খুব জায়েন্ট অ্যাক্রস নর্থ আমেরিকা। একটা হচ্ছে এক্সটেন্ডিং কেয়ার, রিভেরা, চার্টওয়েল, দেন সিয়েনা, তারপরে ডাইভার্সি কেয়ার। তো এই বড় বড় কোম্পানিগুলোর রিটায়ারমেন্ট হোম আছে, এরা হচ্ছে সবই হচ্ছে প্রফিট মেকিং অর্গানাইজেশন। এখানে দুটো ফিলোসফি আছে, বুঝতে হবে যে এখানে গভর্নমেন্টের সেটআপে দুটো ফিলোসফি কাজ করছে। একটা হচ্ছে প্রফিট মেকিং অর্গানাইজেশন, একটা হচ্ছে নট ফর প্রফিট মেকিং অর্গানাইজেশন। তো আমি যে রিটায়ারমেন্টের কথাগুলো সবকিছুই হচ্ছে প্রফিট মেকিং এর ভিতরে পড়ে যায়, ম্যাক্সিমাম এখানে যারা আছে বড় বড় কর্পোরেট এরাই চালাচ্ছে। তো এই জায়গায় এদের আবার কোয়ালিটি অফ সার্ভিস অনুযায়ী তাদের এই আপনার পেমেন্টটাও ভ্যারি করে। আপনি যদি খুব লাক্সারিয়াসলি অনেক ভালো স্ট্যান্ডার্ড রুম চান, সবকিছু ফ্যাসিলিটিস আপনি একই বিল্ডিং এর মধ্যে পেতে চান, তাহলে ওখানে আপনাকে ম্যাক্সিমাম $5,000, $6,000, $8,000 দিতে হবে, $9,000 আছে। এটার কোনো নিয়ন্ত্রণ নেই, যত দিবেন তত ভালো, আপনি আরো বেশি সেবা পাবেন। ধন্যবাদ। আমি একটু জানতে চাই, আমি এরপরে মনীষ আপনার কাছে আসবো, যে আমি $5,000 দিলাম, ধরলাম, আমি পরে আসবো স্পেসিফিক কত খরচ হতে পারে, সেবাগুলো আমি কি কি পাচ্ছি আমাকে যদি সংক্ষেপে আমাদেরকে বলেন। সেবাগুলো হচ্ছে যে এখানে আপনি থাকার জায়গাটা, রুমটা পাবেন, এটা সিনিয়র অ্যাপার্টমেন্টের মতোই, এটা আপনি আপনার মতো করে থাকবেন এখানে। আর এখানে এখন লেটেস্ট যেটা কনসেপ্ট আমি কতগুলো দেখেছি, যেখানে ওরা খাবারটাও প্রোভাইড করে। আপনি যদি 5,000-এ যদি দেন তাহলে ওরা মিল খাবারটা এবং ওখানে ট্রিটমেন্টটাও অ্যাড করে দেয় ওরা। আপনি যে আপনার যদি কোনো ওষুধ লাগে, আপনার যদি কোনো পার্সোনাল কেয়ার লাগে, আপনার 3 বেলা খাবার, এগুলো সবকিছু একই প্যাকেজের ভেতরে থাকবে। আবার যদি কিছু কিছু সেট আপ আছে যে আপনি $2,000 দিলেন, $2,500 দিলেন, তখন ওখানে ওরা বলে দেয় যে থাকার জায়গাটা ঠিক আছে, খাবার দাবার সব আপনার, লন্ড্রিটা আপনার, আপনি কিভাবে করবেন আপনি জানেন, আপনি কিভাবে করবেন, তারপরে ট্রিটমেন্টে যে ওষুধ কিনবেন ওষুধটা হচ্ছে আপনার, হ্যাঁ, আপনার ডাক্তার দেখাবেন ওটা হচ্ছে আপনার। তো এইভাবে করে এগুলা ভাগ করা আছে, এটার ভেতরে আসলে এটা সবই বিজনেস মাইন্ডেড। হ্যাঁ, তো এগুলো ওইভাবে করে এখানে ব্যবসাটা চলছে, একটা বিরাট একটা ব্যবসা এখানে, এটা একটা ব্যবসা। ধন্যবাদ দিলীপ। আমরা যদি একটু রফিক আপনার কাছে আসি, যে ন্যূনতম কত হলে, কারণ আমরা ফার্স্ট জেনারেশন কেনেডিয়ান, এখানে আমাদের কিন্তু এখন সময়, অনেকে চলে এসছে, রিটায়ারমেন্ট হোমের কথা চিন্তা করলেও তারা করতে পারেন, এখানকার বাস্তবতা তাই যদি হয় ন্যূনতম কত কি খরচে একজন রিটায়ারমেন্ট হোমের কথা চিন্তা করতে পারেন, সে বিষয়ে যদি আপনি বলেন, এবং কি সার্ভিসটা তিনি পাবেন সেখানে। আমি যেহেতু লং টার্ম কেয়ার হোমে কাজ করি, আমি জাস্ট লং টার্ম কেয়ার হোমের একটা চিত্র দিতে পারি যে যে দিলীপ দা যেটা বললেন যে এটা ভ্যারি করে, কিন্তু লং টার্ম কেয়ার হোম যেহেতু মূলত গাইডেড বাই সরকার, ফান্ডেড বাই সরকার, কিন্তু আমাদের আরেকটা মনে রাখতে হবে যে 2019-এর একটা স্ট্যাটিস্টিক্সে আমরা দেখছি যে শুধু অন্টারিওতে যে 626টি লং টার্ম কেয়ার হোম আছে, এর মধ্যে 58% হচ্ছে প্রাইভেট, 24% হচ্ছে নন প্রফিট এবং 16% হচ্ছে গভর্ন বাই দ্য মিউনিসিপ্যালিটি। এটা হচ্ছে বিষয়। এবং এখানে আরেকটা বিষয় যে কানাডায় অন্টারিওর যে হেলথ মিনিস্ট্রি, তার নাম কিন্তু দীর্ঘদিন ছিল মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড লং টার্ম কেয়ার, যেটা গত বছর 2019-এ এই মিনিস্ট্রিটা স্প্লিটেড হয়ে যায়, দুটো মিনিস্ট্রি হয়েছে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড আরেকটা মিনিস্ট্রি অফ লং টার্ম কেয়ার। কারণ তারা কানাডা ভাবছে যেভাবে বয়োজ্যেষ্ঠরা বাড়ছে সেখানে এখানে স্পেশাল অ্যাটেনশন দরকার। এবং সেখানে মিনিস্ট্রি লং টার্ম কেয়ার হোমগুলোতে গত বছর অর্থাৎ 2018-তে যে
সরকার যে ফান্ডিংটা করেছে সেটা হচ্ছে 4.28 বিলিয়ন, যেটা হচ্ছে যে প্রভিন্সিয়াল হেলথ বাজেটের 7%, এবং সেখানে দেখা যাচ্ছে যে লং টার্ম কেয়ার হোমে সরকার যে টাকাটা দিচ্ছে প্রতি বছর প্রতি রেসিডেন্টের জন্য 54,730 কানাডিয়ান ডলার। এটা হলো সরকার যে সাপোর্টটা দিচ্ছে। তবে আমি 2 জায়গায় কাজ করতাম, এখন এক জায়গায় কাজ করি। সেখানে আমি দেখেছি যে সবচেয়ে মিনিমাম যে খরচটা সেটা পড়ছে প্রায় 2400 টাকার মতো। 2400 টাকা, মানে 2400 কানাডিয়ান ডলারের মতো। মানে লেটেস্ট আপনি 2200-2300 কানাডিয়ান ডলার উপরে যেটা যেতে পারে। জি এই হলো খরচের হিসাব। জি, আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু বলে নেই, শুধু দর্শক আপনারা অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা আমাদের অনেকেই শুনছেন। আমি সবারটি হয়তো পড়ছি না, সময় সাশ্রয় করে আমরা হয়তো আমাদের অতিথিদের সঙ্গে কথা বলবো, ওনাদের পারফরমেন্স দেখবো। একটি বিষয় শুধু বলি, আমি সুমন একজন, তিনি আমাদেরকে বেশ কিছু মেসেজ পাঠিয়েছেন। একটি হচ্ছে যে আই হেট রিটায়ারমেন্ট হোম। তিনি ব্যক্তিগতভাবে মনে করছেন যে রিটায়ারমেন্ট হোম একেবারেই ভালো না। আই ডোন্ট ওয়ান্ট টু এন্ড আপ ইন রিটায়ারমেন্ট হোম। এই মানসিকতা বা এই দৃষ্টিভঙ্গি আমাদের অনেকেরই আছে। বিশেষ করে আমরা এই কোভিড-19 সময় রিটায়ারমেন্ট হোমের যেই দুর্দশা দেখেছি, আনফর্চুনেটলি ইভেন ইন কানাডায় বা অন্যান্য জায়গায়, আমাদের বয়োজ্যেষ্ঠরা ভালনারেবল ছিলেন এবং সেখানে তারা কোভিড-19 আক্রান্ত হয়েছেন, অনেকে মারা গেছেন, অনেকে ভুগছেন। সেই সব প্রেক্ষাপট নিয়েও হয়তো তিনি চিন্তা করছেন। কিন্তু আমাদের কঠিন বাস্তবতা হয়তো হতেই পারে যে আমাদের মানে আমাদের জীবনের একটি পর্যায়ে যে আমাদের হয়তো রিটায়ারমেন্ট হোমে যেতে হতে পারে, এটি একটি বিকল্প হিসেবে। যেতে না পারলে তো খুব ভালোই হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে আছেন, যারা দেখছেন, যারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন পাঠিয়েছেন। আপনাদের বিশেষ প্রশ্ন থাকলে আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকে ধন্যবাদ জানিয়েছেন। এবার আমি একটু আসি, যেহেতু আজিজ ভাই, আপনার আরেকটি কবিতা যদি আপনি আমাদেরকে একটু শোনান, সেই কবিতা শুনে আমরা আবার পীযূষের কাছে আসবো। আমি কিন্তু আর ওই বাবা মাকে নিয়ে কবিতা আর খুঁজে পাইনি। অসুবিধা নেই, অসুবিধা নেই। সুতরাং আমি আহসান হাবিবের এইভাবে 36 বছর এই কবিতাটা পড়ছি। এই ভালো, এইভাবে 36 বছর, এইভাবে ঠিকানাবিহীন, এইভাবে পরস্পর সুদূর অজ্ঞাতবাস, এই ভালো। এভাবেই পাওয়া যায় কাঙ্ক্ষিত যাপন, আর অমরত্ব পাওয়া যায়, মৃত্যুকে এড়িয়ে থাকা যায়। এইভাবে সুদূর অজ্ঞাতবাসে প্রচন্ড খরায় খুব ক্লান্ত হতে হতে অনায়াস তোমার বেণীতে ক্লান্ত হাত রেখে বলতে পারি, কি সুন্দর। তুমিও তখন বলতে পারো, খুলে দিলে আরো বেশি ভালো লাগবে, ছুঁয়ে দেখো, দেখো না। অথবা ক্লাস ক্লান্ত তোমার চিবুক থেকে একটি ছোট রূপালী ঘামের কুচি তুলে নিলে তর্জনী উঁচিয়ে তুমি বলতে পারো, হে বালক, দুষ্টুমি করো না। কোনো কোনো রাতে খুব ঘন বৃষ্টি হলে জানালায় একাকী দাঁড়িয়ে বাইরে চোখ মেলে দেখতে পাই কলেজ চত্বর ছেড়ে বেরোচ্ছ অস্থির পায়ে, দৃষ্টি এলোমেলো। বলি, এতক্ষণে কটা ক্লাস, কত কাল দাঁড়িয়ে রয়েছি। তুমি শাড়ির আঁচলে মুখ মুছে নিয়ে বলতে পারো, এই ভালো, আরো বেশি ক্লান্ত হও, ভালো লাগে অপেক্ষায় রাখা। তারপর ফুটপাত, জনারণ্য, ট্রাম, বাস, ট্যাক্সির গর্জন, কি নির্জন, কি নির্জন। নিরুদ্দেশ এবং উধাও হতে হতে দেখে যেতে পারি বুকের ওপর ন্যস্ত বই খাতা, বেণীর মোহন জাদু, 18 রঙ্গশ্রী, এবং তোমার চোখের পাতা জুড়ে বসন্ত, বাগান, বাসা, সরোবর, চিত্রিত হরিণ। এই ভালো, এইভাবে 36 বছর। বাসা পেলে এতদিনে বয়স বেড়ে যেত, মেঘের বরণ চুল বেশ কিছু সাদা হতো, দুজনেই অসুস্থ হতে হতে মৃত্যুর কথাও খুব মনে পড়ে যেত। এই ভালো, এও ভালো। এইভাবে অজ্ঞাতবাসের খেলা, এইভাবে নীল আলোটি জ্বালিয়ে তুমি রয়ে গেছো 18-19 স্থির, আমি 24-25। এই ভালো। ধন্যবাদ। বাহ বাহ, ধন্যবাদ ধন্যবাদ আজিজ ভাই, ধন্যবাদ। এবার আমি একটু পীযূষের কাছে আসতে চাই। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, গান গাওয়া শুরু করবেন আপনি এক্ষুনি, গানের একটু আগে যদি আমাদেরকে বলে নেন, যদি আপনার কোনো
যৌথ পরিবারে বাবা মারা যেখানে আমাদের সঙ্গে আছেন, বাবা মাদের সুস্থ রাখার জন্য কোনো সিক্রেট আছে কিনা, বা কি করে আমরা মানসিকভাবে শারীরিকভাবে বাবা মাকে পরিবারের ভেতরে সুস্থ রাখতে পারি, এটা বলে আপনি আপনার পরিবেশনাটি দিতে পারেন। আচ্ছা, আপনি যেটা বলছেন যৌথ পরিবার, আমার বাবারা ছিলেন এক ভাই এক বোন, মারও এক ভাই এক বোন, কাজে সেরকম চাচা খালা ফুপু মামাদের মাঝে ওভাবে আমরা যৌথভাবে গড়ে উঠিনি পরিবারটি। তবে বাবা মা যতদিন ছিলেন আমরা একসাথেই ছিলাম, এবং তারা আমরা যে যাই হই না কেন গার্জিয়ান বাবা মাই ছিলেন যতদিন ছিলেন। তাদের অনুমতি নিয়েই আমরা সব কাজ করতাম। এমনকি আপনি ভালো মতো জানেন, একটা ঘটনা আপনার সাথে আমি শেয়ার করি। আপনি তখন ডাকসুতে ছিলেন, আমরাও ছিলাম। বিভিন্ন হলে তখন নির্বাচনের জন্য অনুষ্ঠান হচ্ছে, খুব সম্ভব শামসুন্নাহর হলে একটা অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 1টা 2টো বেজে যায়। আপনার মনে আছে কিনা আমি জানি না, আপনার বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম, কারণ বাবার ভয়ে আমি সে রাতে বাসায় ফিরিনি। আপনি আপনার ভাইয়ের একটি নতুন লুঙ্গি আমাকে দিয়েছিলেন সেই রাতের জন্য। আমি এই ঘটনাটা এই জন্যই বললাম যে বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে এত রাত হয়েছে বলে বাসায় ফিরবো এবং বাসায় বাবা বকা দেবে, সেই ভয়ে আমি সেই রাতে বাসায় ফিরিনি। তবে ফোন করে জানিয়েছি আমি কিসলু বাসায় আমি থাকছি। তো এই ঘটনায় বোঝা যায় যে বাবা মা আমার কাছে বা আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের কাছে কি ছিলেন। এবং আমরা যখন বড় হয়েছি, চাকরি বাকরি করছি, বাবা তো তখন অসুস্থ, বিছানায় পড়ে রয়েছেন, তখনও কিন্তু আসলে মূল ব্যাপারটা হচ্ছে বাবা মায়ের যে আত্মত্যাগ, সেটা যদি মনে থাকে, কেউ বাবা মায়ের সাথে কোনো খারাপ আচরণ করতে পারে না। আর কেউ যদি বাবা মাকে একেবারে প্রথম দিনের যে সম্মান এবং শেষ দিন পর্যন্ত সেই সম্মানের চোখে রাখে, বাবা মা কোনোদিন অন্তত মানসিকভাবে অসুস্থ হবে না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, কিসলু, আমাকে যদি 1 মিনিট একটু বলতে দেওয়া হয়। আচ্ছা, আমি পীযূষ যেটা বললো তার 100 ভাগ আমি সমর্থন করি, এবং আমি এইটুকু যোগ করতে চাই যে আসলে সন্তানেরা তার বাবা মাকে কি চোখে দেখবেন, বা একটা সার্টেন টাইমে গিয়ে তাদের সাথে কেমন আচরণ করবেন, সেইটা কিন্তু খুব বড়ভাবে নির্ভর করে সেই বাবা মাদের উপরে, তারা কিভাবে ছোটবেলায় সেই সন্তানদেরকে গড়ে তুলেছেন। এটা একেবারে মূল ব্যাপার। হ্যাঁ, তো আমি বিষয়টা আমিও একটা যৌথ পরিবারের সদস্য, এবং সত্যি কথা বলতে গিয়ে এখনো নানান দেশে আমরা আমাদের পরিবারের অনেকেই থাকেন, কিন্তু তারপরও ভার্চুয়ালি কিন্তু আমরা ওই যে পীযূষ যেটা বললো যে বাবা যতদিন ছিলেন ততদিন তিনিই ছিলেন হেড, সেই রকমটাই কিন্তু আমাদের পরিবারেও ছিল, যে পরিবারের যে হেড এটা মানে আমরা মেনে নিতাম। ঠিক সেই কারণে কিন্তু আমি বিদেশে ঘুরেছি, আমার বাচ্চারা বাইরে জন্মেছে, বড় হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি সেইটুকু দেখাতে যে দেখো তোমার বাবা মা তাদের বাবা মাদেরকে কিভাবে কেয়ার করেন এবং ছুটে যান প্রতি বছর বাংলাদেশে, এবং ঠিক এইটে তোমরাও করবে। হ্যাঁ, তোমাদের যখন সময় আসবে তোমরাও করবে, এটাই একটা মানুষের কর্তব্য। এইটা কিন্তু আমি শেখাবার চেষ্টা করেছি, জানি না কতদূর হবে, কিন্তু এটা যদি এই বীজটাকে যদি আমরা ছোটবেলায় বপন করে দিতে পারি তাহলে খুব বেশি ব্যত্যয় হয়তো হবে না। জি, ধন্যবাদ আজিজ ভাই। আমরা একটু গানে চলে যাই, আবার তারপরে একটু আলোচনায় আসবো। জি আচ্ছা কিসলু ভাই, আমি শেষ করেছিলাম যে ওই সম্মানের ব্যাপারটা এবং তাদেরকে মানসিকভাবে সুস্থ রাখা। আমার শেষ লাইনটা ছিল, যে মানুষ মানসিকভাবে সুস্থ থাকে সে বাবা মা অনেকখানি শারীরিকভাবে সুস্থ থাকে, যতক্ষণ সে মানসিকভাবে দুর্বল বা সে আঘাত না পায়। এটা ছিল আমার শেষ লাইন। আমি গানে ফিরে যাই। এটা একটি মানুষেরই গান। আমার মনে হলো যে এই অনুষ্ঠানের জন্য এই গানটি
ভালোই রেলেভেন্ট। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরানো ইতিহাস ফিরে এলেও লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বাহ বাহ, ধন্যবাদ ধন্যবাদ পীযূষ, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, ভালো হয়েছে। আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি একটু শেষ করবার আগে আমাদের সঙ্গে যেহেতু একজন অভিভাবক যুক্ত আছেন, বেগম নূরজাহান, আমি একটু আপনার কাছে আসতে চাই যে আপনি একজন অভিভাবক হিসেবে যদি আমাদেরকে একটু বলেন, আমরা তো সবাই সন্তানরা আমরা চাই আমাদের বাবা মা ভালো থাকুক, আমাদের সঙ্গে থাকুক বা আমাদের সঙ্গে না থাকুক, ভালো থাকুক। বাবা মাকে ভালো রাখবার জন্য একজন অভিভাবক হিসেবে, বাবা মা হিসেবে আপনি যেহেতু একটি যৌথ পরিবারে আছেন, সন্তানদের সঙ্গে আছেন, আমাদের জন্য করণীয় কি বা কোনো পরামর্শ আপনার আছে কিনা? ছেলে মেয়েরা যদি সবসময় তার বাবা মার কথা অনুসরণ করে, বাবা মার কথা মতো চলে, তাহলে বাবা মার একটা সবচেয়ে বড় একটা শান্তির জায়গা, যে তার ছেলে মেয়ে এগুলো মানুষ করলো, তার বাবা মার কথা শুনলো, বাবা মার আদেশ উপদেশ মতো চললো, এইটা হলো বাবা মার সবচেয়ে বড় শান্তি। আর ছেলে মেয়েকেও তাকে ওইভাবে তার বাবা মার কথা শুনতে হবে, বাবা মার ভালোতে মন্দে সবটাতে জড়িত থাকতে হবে, বাবা মার অসুখ বিসুখ ভালো মন্দ সবকিছুর সাথে তারা যদি সবসময় খোঁজ খবর নেয়, সব কেয়ার রাখে, তখন বাবা মার প্রশান্তি, না আমার ছেলে মেয়েরা তো আমার জন্য সবকিছু। আমরা একসময় তাদের মানুষ করলে, এখন আমরাই তাদের ছেলে, তারাই এখন আমাদের দেখাশোনা করে আমাদের মানুষ করবে, আমাদের ভালোতে মন্দেতে সবটাতে আমাদের ছেলেমেয়েরা জড়িত থাকবে, আমাদের দেখবে। তো এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু নাই। এইটাই আমি মনে করি যে একসময় হয়তো আমরা তাদের বড় করলাম, এখন তারা আমাদের দেখাশোনা করবে, তারা আমাদের টেক কেয়ার করবে। এইটাই হলো আমার তাদের কাছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সব ধন্যবাদ। ছেলেমেয়েদের আশীর্বাদ। জি, আপনিও ভালো থাকবেন। আমরা কিছুক্ষণ আরো আছি, তারপরে অনুষ্ঠান শেষ করব। আমরা শেষ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকুন অনুগ্রহ করে। আমরা অনুষ্ঠান শেষ করবার আগে দুটো পারফরমেন্স অবশ্যই দেখবো বা শুনবো। এর ভেতরে যদি মনীষ রফিক এবং পীযূষ, আপনাদের পীযূষ, দিলীপ, আপনাদের যদি কিছু বলবার থাকে। আমরা দেখেছি একটি আমাদের অনুষ্ঠানে যারা কথা বলছেন, যে সমস্ত দর্শক শ্রোতারা কমেন্ট করছেন, সেখান থেকেও যদি আমরা একটু দেখি, এই রিটায়ারমেন্ট হোম বা লং টার্ম কেয়ার সম্পর্কে আমাদের অনেকের একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে।
আপনারা এ বিষয়ে কি বলবেন? মনীষকে দিয়ে শুরু করি। আচ্ছা, আমি বলছি যে হ্যাঁ, সবার ইমোশনাল, আমরা তো সবাই ইমোশনাল, আমরা তো সবাই চাই যে আমাদের মা-বাবাগুলো ওভাবে থাকুক। কিন্তু রিয়ালিটিটা কি? আমাদের ভাবতে হবে রিয়ালিটি। এবং কানাডায় সেই রিয়ালিটিটা বোধ করেই কিন্তু আগের সেই ২ মিনিস্ট্রি, ১ মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড লং টার্ম কেয়ার, সেটাকে ডিভাইড করে গত বছর মিনিস্ট্রি অফ লং টার্ম কেয়ার নামে একটা নতুন মিনিস্ট্রি করা হয়েছে। এটা হলো রিয়ালিটি। আর বাংলাদেশে যদি যাই, বাংলাদেশে এই যদি জনসংখ্যা হয় ১৭ কোটি, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে ১,২৫,০০,০০০ আ মানুষ আছেন যাদের বয়স ৬৫-র ঊর্ধ্বে। আর লং টার্ম কেয়ার হোম যে সেবাগুলো দেয়, সেটা হলো যে আমরা অবশ্যই চাই যে আমাদের পিতামাতা এবং আত্মীয়স্বজনগুলো আমাদের দ্বারা আ সেবিত হন। কিন্তু আমাদের ওই ক্ষমতা তো নাই অনেক জায়গায়। একটা কম্প্রিহেনসিভ যে কেয়ার, এখন আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে ডিমেনশিয়াগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা অন্যরকমভাবে বাড়ছে। 60 র উপরে ডিমেনশিয়ার সংখ্যা অনেক বাড়ছে। এখন বাংলাদেশে বা যেকোনো দেশে এই মানুষগুলোর কেয়ার কিন্তু কখনো ঘরে সম্ভব না। লং টার্ম কেয়ার হোম একটা অপশন থাকা উচিত। যারা ঘরে দিতে পারছেন না তাদের সেখানে অবশ্যই যাওয়া উচিত। এবং আমরা যে লং টার্ম কেয়ার হোমে আমি যেখানে কাজ করি, আমি মনে করি যে আমি আমার পিতামাতার সন্তান, পিতামাতা এখনো জীবিত আছেন। আমি হয়তোবা কয়েক বছর পর, পর আমি দেশে যাই, একটু দেখে আসি। কিন্তু পিতামাতার কি হচ্ছে আমি জানি না। কিন্তু আমি যদি বাংলাদেশের লং টার্ম কেয়ার হোম পেতাম, যদিও আমার ৫১ পরিবারের পিতামাতা থাকে, ভালো অবস্থায় আছেন, আমি অবশ্যই তাদেরকে লং টার্ম কেয়ার হোমে থাকতে দিতাম। আচ্ছা, ধন্যবাদ। দিলীপ, আপনি কিছু বলতে চান, শেষ কথা? বলতে চাই, এটা আমি সবার বক্তব্য শুনলাম, হ্যাঁ। তো একজন প্রফেশনাল হিসেবে আমার লেখাপড়া, আমার রিসার্চ এখনো চলছে। আমি হায়ার স্টাডিজ আছি, এটাই আমার স্পেশালাইজেশন। জি। তো আমি বলবো মনীষ ভাইয়ের সাথে যে আমরা তো সবাই, আমারও মা আছে, বাইরে থাকেন উনি। তো সময় বোধহয় চলে এসছে আমাদের করার, এই নিয়ে ভাববার। কারণ আপনি জানেন যে এই লং টার্ম কেয়ার হোমের কনসেপ্টটাই শুধু না, আপনি রিটায়ারমেন্ট হোমের কনসেপ্টটাও খারাপ না, ভালো। এবং এটার পরে আরেকটা কনসেপ্ট আছে, এডিএল, অ্যাডাল্ট ডে প্রোগ্রাম, তারপর আছে সিনিয়র ক্লাব আছে। দেখেন, এই এই বিশ্ব যেভাবে ধাবিত হচ্ছে, প্রযুক্তি যেভাবে ধাবিত হচ্ছে, মানুষ যেভাবে ব্যস্ত হয়ে পড়ছে, যেভাবে ভার্চুয়ালিটিতে যাচ্ছে, মানুষ এত বেশি ফোকাস, এত বেশি প্র্যাকটিক্যালিটি, এত বেশি সেন্ট্রালাইজ, তার জীবন জীবিকার তাগিদে, তার ভরণ পোষণ, তার এই চাহিদা ওই চাহিদা, প্রতিটা মানুষ ছুটে বেড়াচ্ছে। এটা বাংলাদেশ বলেন, ইথিওপিয়া, যে সব জায়গায়, আমি তো এই সব জায়গায়। এবং আমি এমন একটা মাল্টি কালচারাল অ্যাটমসফিয়ারে কাজ করছি, পৃথিবীর বহু ভাষাভাষী দেশ সম্প্রদায়ের সাথে আমি কাজ করে যাচ্ছি। আমি প্রতিটা মুহূর্তে ইন্টারাকশন, আমি কথা বলি, পাবলিক স্পিকিং এর কাজটা আমার একটা বড় ফ্যাক্ট, ওখানে একটা বড় কাজ আমি সেখান থেকে আমি যেটা শিখতে পেরেছি যে আমিও যখন ওই মনীষ ভাইয়ের মতো, আমি যখন কেয়ার নেই, আমার হার্টটা, আমার হৃদয়টা কাজ করে। আমার তখন মনে হয় যে আমার মাকে আমি সেবা করছি, আমার বাবাকে আমি সেবা করছি। এখানে যে সেট আপটা আছে, যেটা এটা প্রত্যেকে এখানকার, যদিও এরা আই অ্যাপ্রোচে বিশ্বাস করে, আমাদের মতো উই অ্যাপ্রোচ না। আমরা যেমন উই লিভ টুগেদার, এখানে যেমন এখানে 18 বছর বা আরো আগে থেকে এরা সবাই স্ক্যাটার্ড হয়ে যায়, এরা সবাই যার মতো করে ইন্ডিপেন্ডেন্সিতে ইয়েতে চলে যায়। তো সেই প্রেক্ষাপটে তো অফকোর্স এখানে, তারপরে এখানে একটা স্মার্ট আইডিয়া হচ্ছে লং টার্ম কেয়ার হোমের, যে দেখেন কত স্মার্ট আইডিয়া, একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন যে কত স্মার্ট গভর্নমেন্টের পরিকল্পনা। যখন ডিমেনশিয়া, যখন ইনটেক বেসলাইন থেকে যখন শুরু হয়, তখন কিছু কিছু সিমটম দেখা যায়। ওই সিমটমে তখনও আপনি তাকে বাসায় রেখে টেক কেয়ার করতে পারবেন। যখন এটা আস্তে আস্তে উপরে মিড লেভেলের দিকে যায়, তখন আরো সিভিয়ারিটি বাড়তে থাকে, তখন আরো তার চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলো সে ভুলে যায়, সে কান্নাকাটি করে, সে হতভম্ব হয়ে ঘুরে ফেরায়, কনফিউজড হয়ে যায়, সবকিছু করে। যখন সেটা মিড লেভেল থেকে ক্রস করে যখন সিভিয়ারলি যায়, তখন আর এটাকে আপনি রাখতে পারবেন না। এই দেশে আপনি চাইলেও লং টার্ম কেয়ার হোমে যেতে পারবেন না। এখানে পুরো সিসিএসি কাজ করে। প্রথমে আপনি ডাক্তারের কাছে যাবেন, হসপিটাল যাবে, হসপিটাল আপনাকে অ্যাসেস করবে, অ্যাসেসমেন্টের পরে কগনিটিভ লেভেল, অন্যান্য ডিসেবিলিটি, শুধুমাত্র কগনিটিভিটি যাদের ডাউন তারাই শুধু থাকে না, অন্যান্য ডিসেবিলিটি, পার্কিনসন্স আছে, অনেক কিছু আছে, থাকলে তাদেরকে লং টার্ম কেয়ার হোমে পাঠায়। যখন তারা মনে করে যে না, এই রোগীকে ঘরে রেখে আর সেবা শুশ্রূষা সম্ভব নয়, তার ডিগনিটির জন্য, তার ভালোর জন্য, তখনই হসপিটাল থেকে রেফার করে দেয়া হয় এটা সিসিএসির কাছে। মানে এটাকে বলে যে কমিউনিটি কেয়ার অ্যাক্সেস সেন্টার।
তখন সিসিএসসি কি করে, তার কেস ওয়ার্কারকে ট্যাগ করে বলে দেয় যে ওই এলাকা কোন এলাকায় উনি থাকেন, ওই এলাকা অনুযায়ী কোন নার্সিং হোমে যাবেন। তখন তারা বিভিন্ন নার্সিং হোমে পরিবারটা ভিজিট করতে থাকে। তখন ডিপেন্ড করে যে তার খরচ কিরকম কতটুকু উনি অ্যাফোর্ড করতে পারবেন। তখন গভর্নমেন্ট কি করে, ওটার সাথে পার্টনার করে যে আমি দেবো এত, আপনি দেবেন এত। তখন একটা ফান্ড করে, যার একেবারে কোনো টাকা নেই, সামর্থ্য নেই, সেও লং টার্ম কেয়ার হোমে যেতে পারবে, গভর্নমেন্ট পুরো খরচটাও তখন বহন করে। তো এখানে বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশে আমি গিয়েছিলাম গত 2 বছর আগে। আমি কতগুলো নার্সিং বৃদ্ধাশ্রম আমার দেখার খুব শখ ছিল যে ওখানে আসলে কি হচ্ছে। প্রবীণ হিতৈষী সংঘটা আমার টার্গেট ছিল, আমি পারিনি। আমি নেক্সট ইয়ারে আমি যাবো, আমি এটা দেখবো যে ওখানে আসলে এই কনসেপ্টটা কিভাবে। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশে সময় চলে এসছে। আমি অনুরোধ করব আমাদের এই থেকে বের হয়ে আসতে হবে। আমাদের তাদের একটা ডিগনিটি দরকার, কারণ সবাই তো ব্যস্ত হয়ে যাচ্ছে। আমি পীযূষ দার সাথে, উনি যেটা বলে, পীযূষ দা, আমি পীযূষ দাকে তো ভালো করেছি, দীর্ঘদিনের উনি আমার পরিচিত উনি, তো আমরা সবাই রেসপেক্ট করি। কিন্তু বাস্তবতা হচ্ছে তাই, এই বিষয়গুলো যেভাবে ভাবছে, ইউরোপে দেখেন আপনি, এবং আমি ওই দিন আফ্রিকার কথা শুনলাম যে সাউথ আফ্রিকাতে এবং ইন্ডিয়াতে শুনলাম যে এখান থেকে লেখাপড়া করে ওখানে চলে যাচ্ছে ওরা ব্যাঙ্গালোরে, চেন্নাইতে, এই জায়গাগুলো শুরু করে দিয়েছে এইসব কাজ, কারণ সবাই। তো আমি মনে করি যে আমাদের সময় চলে এসছে, গভর্নমেন্ট যদি পৃষ্ঠপোষকতা করে, আমরা যারা দেশের বাইরে যারা আছি, এই কনসেপ্টে যারা কাজ করছি, আমরাও গভর্নমেন্টের ওই আমরা রোল প্লে করতে পারি। আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমাদের এই জায়গাটা একেবারে উপেক্ষিত, বাংলাদেশে পুরোপুরি উপেক্ষিত। প্রচুর ওখানে আছে, কিন্তু আসলে ওখানে কি হচ্ছে বৃদ্ধা নামে আমরা কেউ জানি না। তো আমার মনে হয় যে আমরা কিছু অবদান রাখতে চাই। পার্সোনালি আমি কিছু কাজ করতে চাই। আমি প্ল্যাটফর্ম একটা চাচ্ছি, আমি নিজে একটা প্ল্যাটফর্ম আমি গড়ে দিতে যাচ্ছি। এটাকে বলে যে গ্লোবাল সিনিয়র কেয়ার নেটওয়ার্ক। এটা আমার প্ল্যাটফর্ম, আমি ইন্টারন্যাশনালি একটা ফর্ম করার চেষ্টা করছি। আমি হয়তো ওদিকে মুভ করতে যাচ্ছি, এটাই আমার বল। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিলীপ। আমি স্ক্রিনে কিছু কমেন্টস দেখিয়েছি, আপনারা হয়তো বা দেখেছেন। আমাদের দৃষ্টিভঙ্গিটা বুঝবার জন্য অনেকে বলেছেন যে আমাদের লং টার্ম কেয়ার বা রিটায়ারমেন্ট হোম সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হচ্ছে, সেটি একটি আশাব্যঞ্জক দিক। কেউ আবার অবশ্য বলছেন যে কোনোভাবেই তারা রিটায়ারমেন্ট হোমকে সাপোর্ট করতে পারছেন না, যেটি মনীষ বলেছে আমাদের ইমোশনাল জায়গা থেকে। এনিওয়ে, কঠিন বাস্তবতায় আগামী দিনগুলোতে আমাদের জীবন ব্যবস্থা কেমন হবে সেটি হয়তো আগামী দিনের জন্যই আমরা রেখে দিলাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আমরা অনুষ্ঠান শেষ করব। পীযূষকে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। ধন্যবাদ। তবে বলে রাখি, আমি পীযূষ একটু থামিয়ে, আপনাদের দুজনে অনেকে কিন্তু কমেন্টস করছে, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন। পীযূষের গান ভালো হচ্ছে, আবৃত্তি ভালো হয়েছে, তারা বলছেন। জি পীযূষ। আমি দিলীপের কথা একটু আসি। এই বলছেন যে পৃথিবী এত ফাস্ট হয়ে গেছে, এত দ্রুত হয়ে গেছে, আমরা এত মডার্ন হয়ে গেছি, আমরা রকেট পাঠাচ্ছি কিন্তু এখনো হাত ধোয়া শিখিনি। এবং প্রকৃতি বলছে লার্ন ইট, গো স্লো, ম্যানকাইন্ড ইউ আর মুভিং টু ফাস্ট, লুক এট ইউ, লুক এট ইউর ফ্যামিলি। আমার মনে হয় আমরা এখন সেই স্টেজে রয়েছি, এবং এই পর্যায় থেকেই আমি আমার গানটি বেছে নিয়েছি এবং গানটি গাই। শোকতরি কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণী প্রাণী, মঙ্গল বারুদা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারুদা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারুদা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারাই যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায়
হারায়ে যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারাই যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়াই কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পুরা, তুমি সুখ আছে। তোমারে দাও আশা পুরাও, তুমি সুখ আছে। তোমারে দাও আশা পুরাও, তুমি সুখ আছে। বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ সুযোগ, অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সমস্ত অতিথি সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের যদি কিছু বলবার না থাকে আমি অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আপনাদের ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আপনাকেও আমি ধন্যবাদ। শুধু একটি কথা বলতে চাই, আমি কি বলতে পারি? কথা বলে শেষ করে নিই। সব আচ্ছা, আগে সন্তানদের প্রতি আমার আশীর্বাদ, ধন্যবাদ, এবং আপনাদেরকেও ধন্যবাদ। সবার সাথে আমার দোয়া রইল, এবং বাচ্চাদের সাথে বাবা মার সবসময় বন্ধুসুলভ ব্যবহার করা উচিত, এইটাই আমার কামনা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পীযূষ, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে, এই চিট চ্যাট এই অনুষ্ঠানের মাধ্যমে যারা যারা এখানে দেখছে, যারা পরে দেখবে, বিশ্বের সকল ডাক্তারকে যারা জীবনে ঝুঁকি নিয়ে, শুধু ডাক্তার নয় এই মেডিকেল টিমের যারা যারা রয়েছেন তাদেরকে আমি করজোরে আমি তাদেরকে প্রণাম করি, সম্মান করি, সালাম করি। ঈশ্বর আপনাদের ভালো রাখুক, মঙ্গল করুক। তারা আমাদের এই সময়ের সাহসী সন্তান, তারা আমাদের বীর। নিঃসন্দেহে আমরাও তাদেরকে তাদের সমস্ত কাজের প্রশংসা করি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সকল বয়োজ্যেষ্ঠরা ভালো থাকুক, সুস্থ থাকুক, বিশেষ করে এই করোনাকালীন সময়ে সবাই ভালো থাকবেন।